আরামবাগ সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি সুশান্ত কুমার বেরা মহাশয়কে বরণ করে নেবেন কুরসুরা বিধানসভার কোর কনভেনর সুকুমার জানা মহাশয়। ভারত মাতা কি। এরপরে 4 বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী ওনাদেরকে বরণ করে নেবেন কুরসুরা বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় বিমান দাস মহাশয়কে বরণ করে নেবেন পৌর মন্ডলের টাউন সভাপতি তথা সুমন্তি আলী মহাশয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আরামবাগ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় হেমন্ত বাগ মহাশয়কে বরণ করে নেবেন পার্থ কুমার ঘোষ মহাশয়। এরপরে গোঘাট বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় প্রশান্ত দিগার মহাশয়কে বরণ করে নেবেন পুরঞ্জয় যাদব মহাশয়। এরপরে খানাকুল বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী সুশান্ত কুমার ঘোষ মহাশয়কে বরণ করে নেবেন অরূপ দিগার মহাশয়। আপনি সুশান্ত দাকে বরণ করে নেন। আমার সাথে সাথে সকলেই বলুন ভারত মাতা কি। বিজেপি জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন জগন্নাথ ঠাকুর মহাশয়, ওনাকে বরণ করে নেবেন অসিত কুন্ডু মহাশয়। জগন্নাথ তাকে বরণ করে নেবেন সম্মানীয় অসিত কুন্ডু মহাশয়, আপনি মঞ্চে আসবেন। সকলেই বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ। আমাদের 4 বিজেপি মনোনীত প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করতে যাচ্ছেন এবং মঞ্চে উপস্থিত থাকবেন বিপ্লব কুমার দেব মহাশয়। উনি আপনাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি সরাসরি বিপ্লব তাকে কিছু বলার জন্য আহ্বান প্রকাশ করছি। চেয়ারটা নাও নি, চেয়ারটা নাও নি, চেয়ারটা নাও। মাফ করবেন, আমাদের প্রথম বক্তব্য রাখবেন আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি ছিলেন অসিত কুন্ডু মহাশয়। উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। শ্রোতি আরামবাগবাসী বৃন্দ, আমি প্রথমেই আপনাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সশ্রদ্ধ গৈরিক অভিনন্দন জানাচ্ছি। গৈরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত মঞ্চ এবং সম্মানিত অতিথি বিপ্লব দেব মহাশয়কে, যিনি ত্রিপুরায় আর কমিউনিস্ট পার্টি অ্যাবলিস্ট করে আর ওখানে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা করেছিলেন। আজকে তিনি আমাদের সামনে উপস্থিত। আমরাও তার দেখানো পথে পশ্চিমবঙ্গ থেকে আর তৃণমূল কংগ্রেস নামক এই দুর্নীতিগ্রস্ত দলকে ভারতবর্ষের বুক থেকে মুছে দিতে চান। আজকে কমিউনিস্ট পার্টি যেমন ভারতবর্ষের বুক থেকে মুছে গেছে, আমাদের সম্মানিত যে সমস্ত কার্যকর্তারা বারে বারে চেষ্টা করেছিলেন যে এখান থেকে কমিউনিস্ট পার্টি এবং তৃণমূল কংগ্রেসকে আর মুছে দিতে হবে, আজকে আমরা কি দেখছি এখানে যারা এসেছেন তারা স্বতঃপ্রণোদিত হয়ে এসেছেন যে পশ্চিমবঙ্গের পরিবর্তন দরকার। এই পরিবর্তন করার জন্য আপনারা আজ এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা আরামবাগ
সাব ডিভিশনে যে 4টি বিধানসভা আছে, সেই 4টি বিধানসভা একজন করে প্রার্থীকে আর আমাদের সেনাপতি রূপে সামনে এনেছি। তাই আমি চাইছি যে আপনারা এদেরকে বিজয়ী করে আর এখান থেকে তৃণমূল কংগ্রেসের অপশাসন দূর করবেন, এই আশা রেখে আমি আপনাদেরকে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ অসিত দাকে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভাইরা যারা বিক্ষুব্ধ ভাবে আপনারা ছড়াছড়ি ভাবে ঘুরে বেড়াচ্ছেন, ওনাদেরকে বলবো আমাদের আসন রাখা আছে, আপনারা গিয়ে বসুন ওখানে। যে সমস্ত ভাইরা আপনারা এদিক ওদিক ঘুরছেন, মঞ্চের সামনে আসন রাখা আছে, আপনারা আসনগুলো ভরান। বুঝতে পারছি প্রচন্ড রোদ্দুর, কিন্তু আমাদের মঞ্চেতে উপস্থিত আছেন আমাদের নেতা বিপ্লব কুমার দেব মহাশয়। তাই আপনাদেরকে বলবো আপনারা মঞ্চের সামনে যে আসন রাখা আছে সেই আসনগুলো আপনারা বসুন। এরপরে যার অপেক্ষায় আমরা অধীর আগ্রহে বসেছিলাম তিনি বক্তব্য রাখবেন ত্রিপুরা প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির সাংসদ বিপ্লব দেব মহাশয়। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। শোনা যাচ্ছে? আজকের এই ঐতিহাসিক দিন তার জন্য, কারণ কি আজকে আমাদের 4 জন ভারতীয় জনতা পার্টি আরামবাগের যারা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, ওনারা ওনাদের নমিনেশন দাখিল করার জন্য বিরাট জনসমাগমের সঙ্গে এখানে আমরা মিলিত হয়েছি। নমিনেশন প্রত্যেকবারই হয়, যে কোনো ইলেকশনে নমিনেশন হয়, কিন্তু এবারে নমিনেশন সেটা আলাদা কোনো বিষয়। জনগণকে মুক্তি দেওয়ার নমিনেশন। ভারতীয় জনতা পার্টির তো বটেই, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে সিন্ডিকেট রাজ, আর মানুষের রক্ত শোষণকারী এক শাসন ব্যবস্থা, তার থেকে মুক্তি পাওয়ার নির্বাচন। আজকের এই কার্যক্রমে আমাদের মধ্যে এই অঞ্চলের ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি সুশান্ত বেরা, শ্রী জগন্নাথ ঠাকুর, যিনি বিহার থেকে এখানে ভারতীয় জনতা পার্টির বিজয়শ্রীকে সশক্ত করার জন্য এসেছেন, বিমান ঘোষ আমাদের এমএলএ ক্যান্ডিডেট, সুশান্ত ঘোষ এমএলএ আছেন ক্যান্ডিডেট, হেমন্ত ভাট উনিও ক্যান্ডিডেট, প্রশান্ত দিগার উনিও ক্যান্ডিডেট। আরামবাগের এই ভূমি
নাম আরামবাগ, মমতা ব্যানার্জি আরামে থাকতে দেয় না আপনাদেরকে। নাম তো আরামবাগ, কিন্তু এখানকার মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। একদিকে 35 বছর কমিউনিস্টের শাসন ছিল এখানে, আর তারপর 15 বছরের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারী শাসন, আর তার অবসান করতে চলছে। পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে বসে আছে, মানুষ তার অধিকার চাইছে, ছেলে মেয়ের রোজগার চাইছে, রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চাইছে, রোজগার চাইছে, মহিলাদের আত্মরক্ষা সম্মান চাইছে। সর্বোপরি পশ্চিমবঙ্গের মানুষ সিকিউরিটি চাইছে। এই পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, যে রাজ্যটা একবার ভারতকে একসময় ভারতকে রাস্তা দেখাতো, যে রাজ্যের মানুষ ভারতবর্ষের মানুষকে নতুন জীবনশৈলীর সন্ধান দিত, আজকে সেই রাজ্য সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য। পশ্চিমবঙ্গের কাছে সবকিছু আছে, পশ্চিমবঙ্গের কাছে গঙ্গা আছে, ভাগীরথী আছে, সমস্ত কৃষি জমি রয়েছে, ধন সম্পদ সবকিছু রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, কিন্তু একটা জিনিস নেই, সেটা হচ্ছে এ রাজ্যকে পালন করার মতো, এ রাজ্যকে বড় করার মতো একজন ভিশনারি মুখ্যমন্ত্রী 50টা বছর যাবৎ পশ্চিমবঙ্গ পেল না। আজকে একদিকে তাকিয়ে দেখো, নরেন্দ্র ভাই মোদী যখন মুখ্যমন্ত্রী হলেন গুজরাটের, গুজরাট প্রায় আর্থিকভাবে ভেঙে পড়া রাজ্য ছিল। মহামারী প্লেগের আক্রমণ, ভয়ঙ্কর ভূমিকম্প, সাম্প্রদায়িক দাঙ্গার শিকার, গুজরাটের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছিল। মানুষ ভেবেছিল গুজরাট আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না, কিন্তু নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 13 বছরের ভারতীয় জনতা পার্টির শাসনকালে নরেন্দ্র ভাই 13 বছরের মধ্যে গুজরাটকে ভাইব্রেন্ট গুজরাট করে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে আর্থিক শক্তিমান সরকার এবং গুজরাট বানিয়ে দিয়েছে। কিন্তু এই রাজ্যের দুর্ভাগ্য, 35 বছরের টানা কমিউনিস্ট সরকার, সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ করার, সমস্ত মানুষের রোজগার বন্ধ করার কারিগর ছিল কমিউনিস্টরা। আর পরবর্তী সময় 15 বছর যেই মহিলাটার উপরে বিশ্বাস করে পশ্চিমবঙ্গের মানুষ কমিউনিস্টকে পরিবর্তন করে, মা মাটি মানুষের কথা বিশ্বাস করে ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিল, উনি পশ্চিমবঙ্গের বাঁচা খোঁচা যাই ছিল, পশ্চিমবঙ্গের মানুষকে সর্বশান্ত করে ওনার ভাইপো আবিষ্কার করলেন। পশ্চিমবঙ্গের মানুষকে কমিউনিস্টের সেই রক্তচক্ষু কাটার রাত, আর তার সঙ্গে উপহার কি দিলেন? ভাইপো জোর করে নিতে হবে, রাখতে হবে, তার কথা মানতে হবে, যে কোন সাংবিধানিক পদে নেই, সে মুখ্যমন্ত্রীর দায়িত্বের পেছনের দরজা দিয়ে পশ্চিমবঙ্গকে শাসন করছিল, কোনো দায়িত্ব নেই।
উনি কোন একটা জায়গায় মাত্র মেম্বার অফ পার্লামেন্ট, সাংসদ মাত্র। তার জন্য আমি প্রথমে বলেছি রাজ্যের দুর্ভাগ্য। আমিও বাঙালি, এ রাজ্যের মানুষের প্রতি আমার একটা আত্মিক মিল রয়েছে। আমি শক্তিশালী পশ্চিমবঙ্গ দেখতে চাই, পশ্চিমবঙ্গের মানুষের রোজগার চাই, পশ্চিমবঙ্গের মেয়েদের সোশ্যাল সিকিউরিটি চাই। আজকে ডাক্তার মেয়ে আরজিকর হসপিটালে চিকিৎসার জন্য যে মহিলা বসেছিল, যে মেয়েটা বসেছিল, তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে মমতা ব্যানার্জির রাজ্যে। মমতা ব্যানার্জি তার বিচার পর্যন্ত করেনি। তার মা ভারতীয় জনতা পার্টি প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, মেয়ের মৃত্যুর ধর্ষণের প্রতিবাদ চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা হয়ে তার মাকে ন্যায় দিতে পারেনি। কারণ কি, মমতা বন্দ্যোপাধ্যায় রেপিস্টদের সঙ্গে তার যোগ সাথ ছিল। সেই কারণে উনি এক ডাক্তার মেয়ে, গরিব পরিবার থেকে অনেক আশা করে মেয়েকে ডাক্তার করিয়েছিল, কিন্তু মেয়ের মা বাবা মেয়ের বলাৎকার করে মেরে দেওয়ার পর তার দেহটাকেও ঠিকভাবে পোস্টমর্টম পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় করতে দেয়নি। তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে জোর করে, যাতে তার পোস্টমর্টম না করতে পারে। আজকে তার মা রত্না দেবনাথ মহিলা চোখের জল ফেলতে ফেলতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। উনি যখন বেরোন রাস্তা, মায়ের আমি দেখি কান্না করে ওনাকে দেখে জড়িয়ে ধরে। ওর একটা জিনিস আমি বুঝে গেছি, আজকে যেভাবে প্রতিবাদ করার জন্য রত্না দেবনাথ আরজিকরের যে ডাক্তারকে খুন করা হয়েছিল বলাৎকার করে, তার মা যেভাবে ঝাঁসির রানীর রূপ ধারণ করে নরেন্দ্র ভাই মোদীর মন্ত্রণে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হয়ে পানিহাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। উনি বলছেন এই মমতা ব্যানার্জিকে এবং তার সরকারকে শেষ করে তারপরে ভারতীয় জনতা পার্টির সরকার তার জন্য আনবো, যাতে আমার মেয়ের মতো আর কোনো মেয়ের আর এই রাজ্যের হসপিটালে ধর্ষণ না করতে পারে, মারতে না পারে, তার জন্য আমি এ রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী নির্লজ্জতার সীমানা ক্রস করে উনি গিয়েছেন। এ রাজ্যের যত লোকসান একলা মমতা বন্দ্যোপাধ্যায় একটি মহিলা করেছে। আর আমি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে ঘুরে বেড়াই, মানুষ তৈরি হয়ে বসে আছে। আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বলবো যে আপনারা মানুষের বাড়ি বাড়ি যান, ডোর টু ডোর করেন, ঘরে ঘরে পৌঁছেন। মানুষ তৈরি হয়ে বসে আছে। এবারে নির্বাচনে ইলেকশন কমিশনার সুষ্ঠু নির্বাচন করাতে চলছে। নির্ভয়ে নিজের ভোট দেওয়ার জন্য যান, বিজেপির প্রার্থীদের জয় করুন। আর 6 তারিখ ভারতীয় জনতা পার্টি শপথ গ্রহণ করার পর পশ্চিমবঙ্গের যে অন্ধকারময় ভবিষ্যৎ তার সমাপ্তি হয়ে নতুন সূর্যোদয় হবে। সেই সূর্য পশ্চিমবঙ্গের মানুষের হবে। মানুষ সেই দিনটা দেখতে চাইছে। আর বেশি দিন দূর নয় বন্ধু। আমি কোনো ভবিষ্যৎ দ্রষ্টা নই, জ্যোতিষ নই, কিন্তু রাজনৈতিক মাটিটা আমি বুঝি। আমি মাটির গন্ধটা বুঝি। 2018-তে ত্রিপুরাতে বামফ্রন্টের যে দুর্গতি হয়েছিল, ঠিক এবার 2026-এর নির্বাচনে তৃণমূল নামে পার্টিটা পর্যন্ত ডুবে যাবে। আর আমি এখান থেকে বলছি, মুসলমান ভাইরা যদি ত্যাগ করে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় পার্টিকে ভোট দেব না, তো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মধ্যে একটা সিটও জিততে
পারবে না, হিন্দু তো ওনাকে ভোট দেবেই না। আর আমি এখান থেকে বলছি আমার মুসলিম ভাইদেরকে, সাবধান হয়ে যান। যারা ভারতীয় মুসলমান, ভারতকে ভালোবাসে, এরা থাকবে। যারা রোহিঙ্গা রাতের অন্ধকারে এখানে এসেছে, এদের কাউর জায়গা নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় তালে নিজের ভবিষ্যৎ খারাপ করবেন না। এই মহিলা আপনাদেরকে ডুবাবে নদীতে। এবং আজকের দিনে যেটা আমি বলছি, কি বলেছি, মুসলমান ভাইয়েরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পশ্চিমবঙ্গে একটাও সিট পাবে না, নট এ সিঙ্গেল সিট। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গতি। আর আমি বারবার বলছি এই মঞ্চ থেকে, মুসলমান ভাইরা সাবধান হয়ে যান। আপনাদের বিনাশ সবচেয়ে বেশি এই মহিলা করবে। শেষ হয়ে যাবেন ওই মহিলাদের জন্য। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদী কোন জাতির বিপক্ষ নয়। আমরা দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রহিতের পক্ষে, দেশের উন্নয়নের পক্ষে। দেশকে উন্নয়ন চাই, পশ্চিমবঙ্গের রোজগার চাই, পশ্চিমবঙ্গের মানুষের স্বাভিমান চাই। সর্ব এখনো সময় আছে, ছেড়ে দিন ওই রাস্তা। এখনো সময় আছে, ছেড়ে দিন ওই রাস্তা। না হলে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের মাফ করবে না। তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তাকে বলতে চাইছি, বন্ধুরা বেরিয়ে পড়ুন, সময় খুব কম আছে। মানুষের কাছে যান। মানুষ আমাদের চাইতে, কার্যকর্তার চাইতে এগিয়ে আছে এক ধাপ, এক ধাপ। প্রতিটি মানুষ এগিয়ে আছে। মানুষ বেরিয়ে এবার ভোট করবে। আর এবারের ভোট ঐতিহাসিক ভোট হবে। যে ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসতেন, সে ভোট মৃত ব্যক্তির ভোটে এসআর এর কারণে সমস্ত মৃত ব্যক্তির ভোট শেষ হয়ে গেছে। এবার প্রেতাত্মার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবে না। আর মানুষের ভোটে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে এক শক্তিশালী ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গের মানুষের সরকার, দেশের সরকার পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে ন্যায় করবে। পশ্চিমবঙ্গের মহিলাদের সঙ্গে, যুবকদের সঙ্গে, রোজগারি ছেলেদের সঙ্গে, রোজগারি মেয়েদের সঙ্গে ন্যায় করার জন্য এক সুন্দর শক্তিশালী সরকার হবে। আমরা 7th পে কমিশন দেব। 7th পে কমিশন লাগু হওয়ার পর সরকারি কর্মচারীরা যারা ডি গ্রুপে চাকরি করে, একটা উদাহরণ দেব, আজকে যদি 22,000 টাকা বেতন পায়, 7th পে কমিশন লাগু হতেই তার বেতন হবে 33,000 টাকা। তার মানে 33,000 টাকা, তার মানে 1,10,000 টাকা বেড়ে যাবে। আর সেই টাকা পশ্চিমবঙ্গের মানুষের হাতে যাবে। আমার সমস্ত যুবকদের যারা যারা বয়স পেরিয়ে গেছে, রোজগারের চাকরির সীমানা পার হয়ে গেছে, তাদের 5 বছরের সীমা বাড়িয়ে দেব, যাতে এরা 4.5 লাখ খালি পদ রয়েছে সেগুলিকে পূরণ করব এবং সবাইকে চাকরি দেওয়ার ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি রেখে সেই ব্যবস্থা করব। আমি আশা করি পশ্চিমবঙ্গের মানুষ সবাই মিলে এই অসুররূপী তৃণমূল নামী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর যে সরকার আছে, সেই সরকারের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সরকার করবে। এই কথাগুলো আমি আমার বিষয় সমাপ্ত করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। ধন্যবাদ মাননীয় বিপ্লব দেব মহাশয়কে। উনি ওনার মূল্যবান বক্তব্য রাখলো। আজ এখানেই আজকের আমাদের অনুষ্ঠান শেষ করছি, কার্যক্রম শেষ করছি। তাই সবাই মিলে আরেকবার বলে দিন, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। শিল্প চাই, শিল্প চাই।
এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।